আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভিটির নাম মেনজালাং আজাল। এই ছেলেটা গভীর রাতে কারো কবর থেকে চুরি করে মাটি আনতে গিয়ে পড়েছে শত শত কাফনে মোড়ানো লাশের খপ্পরে। সে বাঁচবে কি করে? কেন সে সেখানে এসেছিল? এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটাতে জিনেরা খাবার খেতে আসে আর বিল হিসেবে দিয়ে যায় টাকার বদলে পাতা। অতীত, বর্তমান অথবা ভবিষ্যতে যারা যে কোনো কর্ম হাসিল করার জন্য কালো জাদুর আশ্রয় নিয়েছে অথবা নিবে, তাদের শেষ পরিণতি খুবই ভয়াবহ। কিন্তু তবুও মানুষ এই অন্ধকার জগৎকেই বেছে নেয়। আজ যে ঘটনাটি আপনাদেরকে জানাবো, সেটাও একটা লোমহর্ষক কালো জাদুর ঘটনা, যেখানে ইন্দোনেশিয়ার একটি ইসলামিক পরিবারে হঠাৎ করেই জিনের উপদ্রব বেড়ে যায়। সেই পরিবারের একটি মহিলাকে জিনে বশ করে। সেই জিন ছাড়ানোর জন্য আসতে থাকে একের পর এক কবিরাজ, কিন্তু কোনো কাজই হয় না। শেষ পরিণতি কি হয়েছিল, কেন তাদের পরিবারকে জিন ধ্বংস করে দিতে চাইছে, সেটা জানতে হলে দেখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ার একটি সত্য ভৌতিক ঘটনা থেকে। তো ঘটনার শুরুতেই একটা ঘরের ভেতরে আমরা দুইজনকে দেখতে পাই। এই বৃদ্ধ মহিলাটির নাম হচ্ছে আম্বার, যিনি একজন কবিরাজ, আর এই মেয়েটির নাম হচ্ছে সেকার। এখানে কবিরাজটি সেকার নামের মেয়েটিকে গোসল করিয়ে দিচ্ছিল, তার সাথে কিছু মন্ত্র পড়তে বলছিল। বোঝাই যাচ্ছিল এখানে কিছু রিচুয়াল করা হচ্ছে। সেই কবিরাজ সেকারকে হাঁ করতে বলে আর একটি ট্যাবলেটও খাইয়ে দেয়। এরপর সেই মহিলা কবিরাজটি সেকারকে কিছু কথা বলে। কথাগুলো এমন ছিল যে এটা শুধু আমি অথবা আমার থেকেও শক্তিশালী কেউ এই রিচুয়ালটি ভাঙতে পারে, আর তুমি যা ওয়াদা করেছো তা ভঙ্গ করলে তার ফল তোমাকেই ভোগ করতে হবে। এখন ঘটনা চলে আসে আরো অনেক বছর পর। সেখানে আমরা দেখতে পাই সেকারকে তার পরিবার সহ একটি বাড়িতে। সে এখন একজন মা, তার দুইজন ছেলে আর একজন মেয়ে রয়েছে, যাদের মধ্যে বড় ছেলের নাম ড্যানি এবং ছোট ছেলের নাম ডুডি, আর মেয়েটির নাম হচ্ছে রত্না। তাদের বাবা এই পৃথিবীতে বেঁচে নেই। তো সেই দিন আমরা দেখতে পাই সেকারের ছোট ছেলে ডুডির চশমাটা ভেঙে গিয়েছে, আর তার বড় ভাই ড্যানি একটা নতুন চশমা তার জন্য এনে দেয়। এতে তার ছোট ভাই খুশি হলেও তার মা মোটেও খুশি ছিল না। এদিকে রত্না যখন মোবাইল নিয়ে স্কুলে যাচ্ছিল, তখন তার বড় ভাই ড্যানি বিষয়টা খেয়াল করে আর তাকে একটু শাসন করতে চায়। তো রত্না আর ডুডি স্কুলে যাওয়ার পর আমরা দেখতে পাই ড্যানি খাবার খাচ্ছিল। তখন তার মা সেকার বলছিল, আমার আর তোমার কর্মকাণ্ড সহ্য হচ্ছে না। আমি তোমার পিছনে অনেক চেষ্টা করেছি আর অনেক শ্রম দিয়েছি। আমি চেয়েছিলাম আমার সন্তানেরা যেন সাকসেসফুল হয়, কিন্তু আমি তোমাকে যতই দেখি ততই হতাশ হই। আমি চাই এই বছর থেকে তুমি আবারও কলেজে যাও, ভালো কিছু করো আর তোমার ভাই বোনের খেয়াল রাখো। তখন ড্যানি বলে, তুমি কেন আমাকে বুঝতে চাও না? আমি তোমার মনের মতো বাচ্চা না যে আমাকে নিয়ে তোমার গর্ব হবে। আমি কলেজে যেতে চাই না, ডিগ্রি সাফল্য এনে দিতে পারে না, কিন্তু তোমারও বোঝা উচিত আমারও একটা নিজস্ব ইচ্ছা রয়েছে। আমি মোটরসাইকেল ইঞ্জিন ঠিক করার কাজ শিখছি। তখন তার মা সেকার বলছিল, আমি বারবার তোমাকে সময় দিতে পারবো না, তোমাকে অনেক সময় দিয়েছি। আমি জানি তুমি শুধু একটা দোকান খুলতে চাও, যেখানে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে রাত দিন আড্ডা দিতে পারবে। সেকার তখন এটাও বলে, তুমি তোমার জীবন বুঝে নাও। ড্যানি তখন জিজ্ঞেস করে এটার মানে কি? তখন তার মা বলে, আমি চাই তুমি এই বাড়ি থেকে চিরতরে বের হয়ে যাও। আমি চাই না তোমার মতো আমার বাকি ছেলেমেয়েরা এমন লাফাঙ্গা হোক। ড্যানি তখন খুবই মন খারাপ করে আর বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি একদিন তোমার সাহায্য ছাড়াই সফল হয়ে দেখাবো। এটা বলেই সে সেখান থেকে বের হয়ে আসে। সে যাওয়ার পর অবশ্য তার মা কান্নাকাটি করছিল। তো দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম সেকার বাজারে গিয়ে শাকসবজি, মাছ এগুলো কেনাকাটা করছিল এবং সে ফিরে আসে। সেখানে আমরা জানতে পারি তার একটা হোটেল রয়েছে, আর এই হোটেলের জন্যই মূলত সে বাজার করতে গিয়েছিল। এদিকে স্কুল ছুটি হওয়ার পরে রত্না বাড়িতে ফেরার সময় একটা ছেলের সাথে সে দেখা করে। তাদের মেলামেশাতে আমরা বুঝতে পারি দুইজন দুইজনকে অনেক পছন্দ করে। আমরা এদিকে ড্যানিকে দেখতে পারি, যে একটা ওয়ার্কশপের মধ্যে কাজ করত। সেখানে তখন তার বস দায়া আসে
আর তাকে এই মাসের স্যালারিটা দেয়। স্যালারিটা যখন ড্যানি চেক করে তখন সে দেখতে পায় এখানে তার স্যালারির থেকেও অনেক গুণ বেশি টাকা রয়েছে। সে তখন জিজ্ঞেস করে এত টাকা কিসের জন্য। তখন তার মালিক দায়া তাকে বলে, এটা তুমি রেখে দাও, এটা তোমার পারিশ্রমিক। তুমি যবে থেকে আমার এখানে কাজ করা শুরু করেছ তারপর থেকে আমার কাজের অনেকটা উন্নতি হয়েছে, আর এখানে বেস্ট এমপ্লয়ি হচ্ছ তুমি। তো সেই দিন সন্ধ্যার সময় ছোট্ট ডুডের পানির পিপাসা পায়। সে তখন তার বোন রত্নাকে গিয়ে বলে তাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য। রত্না তখন মোবাইলে তার প্রেমিকের সাথে হয়তো মেসেজিংয়ে ব্যস্ত ছিল, তাই সে ডুডিকে বলে নিজে গিয়ে পানি নিয়ে আসতে। ডুডি তখন নিচের তলায় ভয়ে ভয়ে যাচ্ছিল। সেখানে যাওয়ার পর সে লক্ষ্য করে কোনো এক অজানা অদ্ভুত কেউ সেখানে রয়েছে। আমরা তার পেছনে একটা ভয়ঙ্কর জিনকেও লক্ষ্য করি। ডুডি সেখানে আর একদমই দেরি না করে দৌড়ে উপরে চলে যায়। তার বোনের কাছে সে এসে বলে তার অনেক ভয় করছে, নিচে কেউ আছে, সে একা সেখানে যেতে পারবে না। রত্না তখন বিরক্ত হয়ে ডুডির জন্য পানি আনতে যায়। তো এর পরের দিন সকালে আমরা দেখতে পাই রত্না তার সেই প্রেমিকের সাথে বাড়িতে ফিরেছে। এখন এটা আবার তার মা সেকার দেখে ফেলে। সে বাড়িতে আসার পর তার মা তাকে বলে সেই ছেলেটিকে, সে কি তোমার বন্ধু নাকি অন্য কিছু? সেকার আরো বলে যে আমি বলছি না তুমি অন্য কারোর সাথে চলাফেরা না করো, কিন্তু আমি চাই না তুমি কোনো সমস্যার মধ্যে পড়ো। সেকার বলছিল তার মনে হচ্ছে এই ছেলেটা তার পড়াশোনার ক্ষতির কারণও হতে পারে। রত্না তখন তার মাকে জবাব দেয় আমি নিজের খেয়াল রাখতে জানি, কোনো সমস্যা হবে না। এটা বলে সে একটা লেটার তার মায়ের হাতে ধরিয়ে দেয়, আর সেটা ছিল রত্নার স্কুল ফিস। তো তখন আমরা দেখতে পারি সেকারের মনটা খুবই খারাপ। এদিকে তার মেয়ে রত্নার স্কুলের ফিস সে ভরতে পারছে না, অন্যদিকে তার হোটেলেও মানুষ আসছে না। কিন্তু আজব বিষয় হচ্ছে তখনই হোটেলের সামনে দিয়ে ক্যান নামের একটি লোক যাচ্ছিল, কিন্তু সে দেখতে পাচ্ছিল হোটেলটি বন্ধ রয়েছে, আর বাহির থেকে এটাকে দেখতে খুবই পুরাতন আর নোংরা লাগছিল। যদিও হোটেলটি খোলা ছিল। সে যখন সেখান থেকে চলেই যাবে ঠিক তখনই সেকারের বান্ধবী রোডিয়া সেই ক্যানকে জোর করে হোটেলের ভেতরে নিয়ে যায় আর খাবার বেড়ে দেয়। ক্যান তখন সেকারকে বলছিল তোমাদের হোটেল বাইরে থেকে অনেক বাজে দেখাচ্ছে, পুরাতন দেখাচ্ছে, মনে হচ্ছে অনেকদিন যাবত এটা বন্ধ। রোডিয়া তখন বলছিল তুমি মনে হয় আবল তাবল খেয়েছ, তাই আবল তাবল দেখছো। তো ক্যান তখন খাবার নিয়ে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে আবারও ফেরত আসে আর সব খাবারগুলো ফেরত দেয়। সে বলে তোমরা তো আমাকে নষ্ট খাবার দিয়েছ। এখন এটা শুনে সেকার গিয়ে খাবারটা একটু চেক করে, আর সে অবাক হয়ে যায় কারণ খাবারগুলো থেকে অনেক বাজে গন্ধ বের হচ্ছিল। সে ক্যানকে তখন বলে তোমাকে কি খাবার পাল্টে দেব নাকি টাকা ফেরত নেবে? ক্যান তখন টাকা ফেরত নেয়। তো সেখান থেকে ক্যান চলে যাওয়ার পর সেকার যখন বাকি খাবারগুলো চেক করছিল তখন সে দেখতে পাচ্ছিল সব খাবারগুলোই নষ্ট হয়ে গিয়েছে, অথচ খাবারগুলো এখনো গরম, কিছুক্ষণ আগেই রান্না হয়েছিল। তাহলে কেন এভাবে নষ্ট হয়ে গেল? এটা তাদের কারো মাথাতেই ধরে না। তো সেই দিন সন্ধ্যার সময় আমরা দেখতে পাই সেকার রোডিয়াকে নিয়ে আম্বারের বাড়ির সামনে যায়। এখানে কি আম্বারকে চিনতে পেরেছেন? ঘটনার শুরুতেই সেকারের উপরে যে মহিলাটা রিচুয়াল করেছিল এখন তারা সেই আম্বারের বাড়িতেই গিয়েছে, কিন্তু তারা সেখানে যাওয়ার পর জানতে পারে আম্বার কবিরাজ আজ সকালেই মারা গিয়েছে। সেখানে থাকা মহিলাটি সেকারকে জানাচ্ছিল আম্বার কবিরাজ মারা যাওয়ার আগে তার ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছিল, আর সে তার নিজের মুখেই জোরে জোরে আঁচড় দিচ্ছিল। সেকার তখন আম্বার কবিরাজকে দেখার জন্য তার ঘরে যায়। সে আম্বার কবিরাজের মুখ দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ তার মুখে ছিল বড় বড় আঁচড়ের দাঁত। মুসলিম অনুযায়ী আম্বার কবিরাজকেও কাফনের কাপড় পরিয়ে নাকে তুলা দেওয়া হয়। সেকারের সামনেই তখন নাকের একটা তুলো বের হয়ে সেখানে পড়ে যায়। এতে সেকার হালকা চমকে ওঠে। সে তখন সেই তুলোটা নাকে আবার লাগিয়ে দিতে যাবে, ঠিক তখনই আম্বারের চোখ খুলে যায়। এতে সেকার প্রচন্ড ভয় পেয়ে যায়। আশেপাশে কেউ ছিল না। সে ভয়ে ভয়ে চোখটা আবার লাগিয়ে দিতে যাবে, তখনই আম্বার নড়ে ওঠে। এতে সেকার আরো বেশি ভয় পেয়ে যায়। তখন আম্বার সেকারের মুখে বমি করে দেয়। তখন সেকার কোনো রকমে বাইরে আসে, আর রুডিয়া তাকে সাহায্য করে এবং মুখ ধুইয়ে দেয়। তো সেই দিন রাতে ডুডি ভূতের মুভি দেখছিল।
তখন হঠাৎ করেই দরজায় কেউ একজন নক করলে সে চমকে যায়। সে যখন দরজা খুলতে এগোবে তখন তার পা একটা খেলনার মধ্যে পড়ে আর সে পিছলে ফ্লোরে পড়ে যায়। সে দরজার দিকে চেয়ে দেখে সেখান থেকে অদ্ভুত কেউ একজন এগিয়ে আসছে। ডুডির চোখে চশমা ছিল না। সে যখন চশমাটা তার চোখে দেয় তখন সে দেখতে পারে এটা তার মা সেকার। কিন্তু সেকার তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়, যেটা বেশ অদ্ভুত লাগে ডুডির। তো সে তার মায়ের বেডরুমে গিয়ে দেখে তার মা বিছানায় বসে রয়েছে। তো সে যখন আশেপাশে দেখছিল তখন হঠাৎ করেই তার মা তার মুখের সামনে এসে পড়ে আর বলে দরজা বন্ধ করে দাও। এখন এটাতে সে অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে তার বোন রত্নার ঘরে যায় আর তার বোন রত্নাকে বলে তার মা বাড়িতে এসেছে, কিন্তু সে আজব ব্যবহার করছে। সে বলছিল তার মা যখনই বাসায় আসে তখনই তার মা তার কপালে চুমু খায়, কিন্তু আজ সেটা সে করেনি। ঠিক তখনই দরজাতে আবার কেউ নক করলে এবার ছোট ডুডি আরো ভয় পেয়ে যায়। তখন তার বোন বলতে থাকে এই জন্যই তোমাকে ভূতের মুভি দেখতে নিষেধ করি আমি। তো রত্না গিয়ে যখন দরজা খুলে দেয় তখন সে দেখতে পায় তার মা বাড়িতে এসেছে। সেকার তখন ডুডির কপালে একটা চুমু দেয় আর ঘরে যায়। তখন রত্না ডুডিকে বলে তুমি না বলেছিলে একটু আগে মা এসেছে, তাহলে এখন কে এলো? এতে ডুডি অবাক হয়ে যায়। এখানে প্রশ্ন রয়ে যায় আগে কে এসেছিল। তো সেদিন রাতে সেকার যখন ঘরে শুয়েছিল তখন তার সাথে আজব কিছু হচ্ছিল, সে কাঁপছিল। আর তখন আমরা দেখতে পাই সেখানে রাখা একটা রেডিও চলে ওঠে আর সেটা শব্দে সেকারের অনেক অস্বস্তি লাগছিল। সে তখন উঠে পড়ে এবং সেই রেডিওটা বন্ধ করতেই ঘরে লোডশেডিং হয়ে যায়। পাশে থাকা আলমারিটা হঠাৎ করেই নড়ে যায় আর সেখান থেকে দুটি ভয়ানক হাত বেরিয়ে আসে। তখনই সেকার ধীরে ধীরে শূন্যে ভাসতে শুরু করে। দেখে এমন মনে হচ্ছিল যে তার গলাতে কেউ জোরে যেন চাপ দিচ্ছিল, তার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই সে অদ্ভুত শক্তিটা তাকে একটা আছাড় মারে আর সে ঘুম থেকে উঠে পড়ে। এতে আমরা বুঝতে পারি এটা একটা দুঃস্বপ্ন ছিল। এরপরের দিন আমরা দেখতে পাই সেকার রত্নার স্কুলে গিয়েছে আর সেখানে গিয়ে সে স্কুলের ফিস জমা দিচ্ছিল। ইতোমধ্যেই 3 মাসের ফিস জমা পড়ে গিয়েছিল। তখন সেখান থেকে তাকে জানানো হয় স্কুলের ফিস তো ভরা হয়ে গিয়েছে। আর তখন আমরা দেখতে পাই সে তার বড় ছেলে ড্যানিকে কল করে আর বলে তুমি কি রত্নার স্কুলের ফিস দিয়ে দিয়েছ? ড্যানি তখন বলে হ্যাঁ, সে টাকা দিয়ে দিয়েছে আর সে টাকা দিতে পারবে কারণ সে এখন একটা ভালো জব করে। তখন সেকার শুধু এটা বলে ফোন রেখে দেয় যে আশা করি সেই জবটা কোনো খারাপ কাজ হবে না। তো সেই দিন আমরা দেখতে পাচ্ছিলাম সেকারের হোটেল কাস্টমার দিয়ে ভরা ছিল আর রোডিয়া খাবার পরিবেশন করছিল। সেকার তার হোটেলে আসার পথে একটা মহিলা তাকে জিজ্ঞেস করে কাল কেন হোটেল বন্ধ ছিল। এখন এটা শুনে সেকার বলে না, কাল তো খোলাই ছিল। সেই মহিলাটি তাকে বলে সে কালকে খাবার আনতে গিয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে খাবার আনতে পারেনি, দোকান বন্ধ ছিল। এখন এটা শুনে সেকার তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে পৌঁছায়। বাইরে থেকে তার হোটেল দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। দেখে মনে হচ্ছিল অনেকদিন যাবৎ হয়তো কেউ এখানে আসেইনি। বাহিরে ইঁদুর ঘোরাফেরা করছিল, নোংরা হয়ে রয়েছিল। সে যখন ভেতরে ঢুকে তখন আরো আশ্চর্য হয় এবং ভয় পেয়ে যায়। সে দেখতে পায় যারা সেখানে কাস্টমার খাওয়া দাওয়া করছে তারা সবাই এক একটা বিভৎস অভয়। সেখানে রোডিয়া এসে তাকে বলছিল আজকে তো কাস্টমার দিয়ে পুরো ভরা আমাদের হোটেল। আরো আজব বিষয় হচ্ছে সে কিছু পাতা নিয়ে বলছিল এই যে দেখো আজ কত টাকা বিক্রি হয়েছে। তো সেদিন আমরা দেখতে পাই রোডিয়ার সেকার একটা কবিরাজের বাড়িতে গিয়েছে। সেখানে গিয়ে সে কবিরাজকে বলে তাদের হোটেলের ব্যবসা আজ 3 মাস যাবৎ অনেক খারাপ চলছে, আমাদের সাহায্য করুন। তখন সেই কবিরাজ কোনো এক মন্ত্র পড়ে আর সাথে সাথে সেকার পজেস হয়ে যায়। সে কবিরাজ তাকে জিজ্ঞেস করে যে তুমি কে। সেকার তখনই একটা জিনের দ্বারা পজেস হয়ে যায়, চোখগুলো ভয়ানক হয়ে যায় আর সে হেসে হেসে বলতে থাকে তার নাম ন্যায়বাঙ্গি। সে জিনটা সে কবিরাজকে বলছিল যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে এসবে নাক গলাস না। সেকারের ভেতরে থাকা জিনটা অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর এতে সেই কবিরাজ পড়ে যায়। কবিরাজ আবারও ওঠে আর কোনোভাবে সেকারের ভেতর থেকে সে জিনটা বের করার চেষ্টা করে
এবং সফল হয়। সেকারের হুঁশ ফিরে আসলে সেই কবিরাজ তাকে জানায়, তুমি অনেকদিন আগে একটা জিনের সাথে চুক্তি করেছিলে যার নাম ন্যায়বাঙ্গি, আর সেটা ছিল একটা খারাপ মানুষের কারিন জিন। যেই জিনকে ডেকেছিল সে সবসময় ওই জিনকে শান্ত রাখার জন্য রিচুয়াল করে খুশি রাখত। আর যেহেতু সেই ব্যক্তিটি মারা গিয়েছে, মানে সেই আম্বার মহিলা কবিরাজের কথা বলা হচ্ছে, যেহেতু সে মারা গিয়েছে তাই সেই জিনকে রিচুয়াল করে পরিচালনা করার মতো কেউ নেই। আর তাই সে ক্ষিপ্ত হয়েছে সেকারের পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য। সেকার তখন বলছিল, এখন আমার কি করা দরকার? কবিরাজ বলে, যত তাড়াতাড়ি সম্ভব সেই জিনের পিলটা যেটা তোমার শরীরের ভেতরে আছে সেটা বের করতে হবে। এটা না করলে সে তোমাকে কবজা করে নেবে, কিন্তু এটা খুবই কঠিন কাজ। কবিরাজ বলে, সেটা সে কখনোই করতে পারবে না, তার এত ক্ষমতা নেই। এটা সেই করতে পারবে যে এই জিনকে ডেকেছিল, আর নয়তো তার থেকেও শক্তিশালী কাউকে লাগবে। এরপর আমরা দেখতে পাই সেকার আর রোডিয়া আম্বার কবিরাজের বাড়িতে গিয়েছে। সেখানে সে জানালাতে কাউকে একটা দেখতে পায়, কিন্তু রোডিয়া সেখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। সেকার যখন সেই ঘরের মধ্যে যায় তার পেছনে তখন সেই ভয়ঙ্কর জিনটা চলে আসে। সেটা দেখে সেকার ভয়ে চিৎকার করতে থাকে। আর আমরা এদিকে দেখতে পাই রত্না তার বয়ফ্রেন্ডের সাথে তার বাড়িতে গিয়েছে। আর সেখানে যাওয়ার পর হঠাৎ করেই রত্নাকে পেছন থেকে ধরে ফেলে তার বয়ফ্রেন্ড, কিন্তু রত্না চাইছিল না এসব। সে তার বয়ফ্রেন্ডকে চড় মেরে সেখান থেকে চলে আসে। তো সেদিন রাতে যখন রোডিয়া সেকারকে বাড়িতে নিয়ে আসে, দরজা খোলার পর রত্না আর ডুরি দেখতে পায় সেকার একদম চুপচাপ হয়ে গিয়েছে, কোনো কথা বলছিল না। সেকার ঘরে ঢোকার সময় ছোট ডুরি তার পেছনে একটা জিনকেও দেখতে পায়। সেটা দেখে সে ভয় পাচ্ছিল। সে তার বোনকে বলছিল সে তার মায়ের পেছনে ভয়ানক কিছু দেখেছে, কিন্তু সেটা রত্না পাত্তাই দিচ্ছিল না। তখন হঠাৎ করে বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছিল। তারা সেখানে যাওয়ার পর দেখতে পায় সেকার তার উপরে পানি ঢেলেই যাচ্ছে আর বলছে তার শরীর নাকি জ্বলে যাচ্ছে। রত্না তখন তার মার কাছে গিয়ে বলে, তোমার কি হয়েছে? সে তার হাত মুখ চেক করার পর দেখতে পারে তার পুরো শরীর আগুনে পোড়া ফোসকার মতো হয়ে গিয়েছে। রত্না তখন তার ছোট ভাই ডুডিকে বলে টাওয়াল নিয়ে আসতে। সে যখন টাওয়াল আনতে যায়, টাওয়ালটা টান দেয় ওপার থেকে, তখন সেই ভয়ানক জিনটা সে টাওয়ালটা ধরে ফেলে। সে পেছনে চাইতেও দেখতে পায় ভয়ানক কিছু দাঁড়িয়ে আছে তার পেছনে, আর সে ভয়ে দৌড়ে গিয়ে তার বোনের সাথে ধাক্কা খায়। সেদিন রাতে আমরা দেখতে পাই সেকারের শরীরে অদ্ভুত রকমের ঘা হয়ে ভরে গিয়েছে। তার মেয়ে তাকে মলম লাগিয়ে দেয়। তাকে যখন কিছু খাবার খেতে দেওয়া হয় তখনই সেখানে সে বমি করে দেয়। রত্না তখন ডুডিকে বলে তার ফোনটা উপরের তলা থেকে নিয়ে আসতে। ডুডি ভয় পাচ্ছিল, কারণ তাকে সেই জিনটা দেখা দিচ্ছিল বারবার, তাই সে যেতে চাইছিল না। তখন রত্না নিচেই যায় ফোন আনার জন্য। এদিকে রত্না তখন তার বড় ভাই ড্যানিকে কল করে, কিন্তু ড্যানি ফোনটা রিসিভ করছিল না। সে তখন নামাজ আদায় করছিল। সেখানে রত্না তখন তার মাকে ঠিকই সামলাচ্ছিল, কিন্তু তখনই পাশে শুয়ে থাকা ডুডি অদ্ভুত আচরণ করতে শুরু করে। রত্না এতে অবাক হয়ে যায়। সে কিছুই করতে পারছিল না। একে তো তার মায়ের এই অবস্থা, আর ডুডি এমন করছে। সে কি করবে এখন কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই লাইটও চলে যায়, আবহাওয়াটাও যেন পাল্টে যায়, আর তাদের পিছনে আমরা সেই ভয়ঙ্কর জিনকেও দেখতে পাই। তখনই রত্নার মোবাইলে একটা কল আসে, যেটা করেছিল তার বড় ভাই ড্যানি। সেখানে রত্না অনেক কান্না করছিল তার ভাইয়ের কাছে। ড্যানি জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তখন রত্না তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা ড্যানিকে খুলে বলে। ড্যানি এসব শুনে বলে, চিন্তা করো না, ঠান্ডা হও, আমি এখনই চলে আসছি বাড়িতে, আর তুমি ততক্ষণে রোডিয়ার কাছে যাও। বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। রত্না একটা ছাতা নিয়ে রোডিয়ার কাছে হেল্প চাওয়ার জন্য যায়। এদিকে সেখানে ড্যানিও বাড়িতে চলে আসে। রত্নাও এদিকে রোডিয়াকে নিয়ে বাড়িতে এসেছে। তারা সবাই তখন ঘরে প্রবেশ করে, আর রুমে গিয়ে দেখে সেখানে ডুডি আর তাদের মা সেকার নেই। তাহলে তারা কোথায় গেল? তারা তখন সবাই মিলে তাদের খুঁজতে শুরু করে। তখন হঠাৎ করেই তারা ওয়াশরুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় সেকার ডুডিকে গোসল করাচ্ছে, আর বলছে ডুডির শরীর নাকি অনেক জ্বালা করছে, তাই তাকে গোসল করানো হচ্ছে। আমরা বুঝতে পারি সেকারকে সেই ভয়ানক জিন পজেস করেছে। তারা সবাই তখন সেকারকে গিয়ে সামলায়।
সেকারের অবস্থা সেখানে খুবই ভয়াবহ হয়ে গিয়েছিল। তো সেই দিন সকালে আমরা দেখতে পাই তার 3 ভাই বোন তার মার কাছে বসেছিল। রত্না তার মায়ের হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। সেখানে ড্যানি রত্নাকে বলছিল, আমি আর কখনো তোমাদেরকে ছেড়ে যাব না, তোমাদের আর কষ্ট পেতে দেব না। সে আরো বলে যে আমি এখন খাবার আনতে যাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে কল দিও। তো সেখান থেকে ড্যানি খাবার নিতে চলে যাওয়ার পর রত্নার ফোনে তার বয়ফ্রেন্ডের মেসেজ আসে। সেখানে লেখা ছিল সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, রত্না যেন বের হয়। রত্না তখন বাইরে এলে সেখানে তার বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে তাকে কেন রত্না ইগনোর করছে। এখন রত্না তাকে বলে, তুমি কি জানো না তোমার সাথে কেন এমন করছি? যাই হোক, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু আমি চাই না আমরা একসাথে মেলামেশা করি। রত্না তাকে বলে দেয় সেখান থেকে চলে যেতে। তখন ভ্রাম মানে তার বয়ফ্রেন্ড তাদের একটা অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে রত্নাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে সেটা সবাইকে সে দেখিয়ে দেবে। রত্না তখন বলে, তুমি প্লিজ এই ছবিটা ডিলিট করে দাও, কিন্তু সে তা করছিল না। তখনই খাবার নিয়ে সেখানে পৌঁছে যায় ড্যানি, আর ভ্রামকে তার সাথে এমন করতে দেখে ড্যানি তাকে মারতে শুরু করে। তখনই ভ্রাম ড্যানিকে বলে থামতে, আর সে বলে সে হচ্ছে তার বোনের বয়ফ্রেন্ড, ড্যানি তাকে মারতে পারে না। ড্যানির মন তখন অনেকটা খারাপ হয়ে যায়, আর সে বলে আমি চাই না আমার বোন এমন একজন ছেলের সাথে মিশুক। রত্নাও তখন সেখানে ড্যানিকে বলছিল, তুমি তাকে চলে যেতে বলো, আমাদের আর কোনো সম্পর্ক নেই। তো এরপর আমরা দেখতে পাই তারা সবাই একসাথে বসে রয়েছে। সেকার তার সন্তানদেরকে বলছিল, তোমাদের বাবা যখন মারা গিয়েছিল তখন তোমাদের বাবাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাদের খেয়াল রাখবো, খুব ভালোভাবে, কষ্ট পেতে দেব না, কারণ আমরা খুব গরিব ছিলাম। তখন আমি ভালোভাবে চলার জন্য সঠিক রাস্তায় না গিয়ে বিপথে চলে যাই। আমি আম্বার কবিরাজের কাছে যাই, তার কাছে সাহায্য চাই, যেন এমন কিছু একটা সে করে দেয় যাতে আমি ভালোভাবে চলতে পারি। সেই কবিরাজ তখন আমাকে একটা মন্ত্রসিক্ত ট্যাবলেট খাইয়ে দিয়েছিল, আর আমার সাথে একটা জিন দিয়েছিল যে সব সময় আমাকে সফল হতে সহযোগিতা করবে, আমার ব্যবসার উন্নতি করবে। বিনিময়ে সেই কবিরাজ আমার থেকে টাকা নিয়েছিল, আর রিচুয়াল করে সেই জিনকে সবসময় হাতের মধ্যে রাখত। কিন্তু এখন সেই কবিরাজ মারা গিয়েছে, তাই জিনকে এখন সহজে শান্ত করা সম্ভব নয়। যে কবিরাজ এটা করেছিল সে তো মারাই গিয়েছে, এখন তার থেকে শক্তিশালী ক্ষমতাবান কোনো কবিরাজই পারে আমাদের সবাইকে বাঁচাতে। আমি ভুল করেছি, আমাকে তোমরা মাফ করে দিও। তখনই সেখানে ডুডি খেয়াল করে সে ভয়ানক জিনটা তাদের রুমে ঢুকছে। ড্যানি যখন দরজার বাইরে গিয়ে দেখতে চায় সেখানে কেউ আছে কিনা, তখন সেখানে সে কাউকেই দেখতে পায় না। সে যখন আবারও রুমে ঢুকতে যাবে তখনই রুমের দরজাটা জোরে লেগে যায়, আর সাথে সাথে রুমের ভেতরে সেকার অট্টহাসিতে ভেঙে পড়ে। মানে তার ভেতরে অলরেডি জিন চলে গিয়েছে। রত্না তার মায়ের কাছে যায়, কিন্তু সেকার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর ঘরের সমস্ত আসবাবপত্র উলটপালট করতে শুরু করে। আর সে বলতে থাকে তার নাকি সারা শরীর জ্বলছে। এটা বলে সে তার মাথা আয়নার সাথে আঘাত করতে থাকে। এদিকে কোনোভাবে চেষ্টা করে ড্যানি ঘরের মধ্যে ঢোকে, কিন্তু ইতোমধ্যেই আয়নার কাছে সেকারের কপাল কেটে গিয়েছে, আর ভাঙা আয়নার টুকরো দিয়ে সে তার নিজের শরীর ক্ষত বিক্ষত করছিল। ড্যানি অবস্থা বেগতিক দেখে কোনো রকমে তারা 3 ভাই বোন বের হয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু অনেকটা আহত হয়ে যায় রত্না। রাতটা কোনোভাবেই পার করে তারা। পরের দিন সকালে ড্যানি ধীরে ধীরে গিয়ে দরজাটা খোলে। ভেতরে ঢুকে সে দেখে তার মা নিচে পড়ে রয়েছে, তার শরীরে অনেক ক্ষত। তারা তাকে তুলে শরীরে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এরপর তারা 3 ভাই বোন সেই ঘরে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা যখন নামাজ পড়ছিল ঠিক তখনই সেকার উঠে বসে, আর জোরে জোরে বলতে থাকে আমাকে খাবার দাও, আমি অনেকদিন ধরে না খেয়ে আছি। তারা তখন তাদের মায়ের কাছে যায়। সেকার তখন অনেক উত্তেজিত হতে শুরু করে। উপায় না পেয়ে তারা সেকারকে খাটের সাথে বেঁধে ফেলে। তো সেদিন সন্ধ্যার সময় আমরা দেখতে পাই তাদের বাড়িতে ড্যানি যেখানে কাজ করে সেখানকার বস দায়া এসেছে, কারণ ড্যানি আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে, যেন খারাপ জিন এখান থেকে চলে যায়। তারা যখন কোরআন তিলাওয়াত করছিল তখন হঠাৎ করে আবারও উত্তেজিত হয়ে যায় সেকার।
সেখানে থাকা একজন হুজুর ড্যানিকে বলে, সমস্যা নেই, সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে থাকো। তখন আমরা দেখতে পাই শেখার সেখানে সবার উদ্দেশ্যে বলছিল, সবাই চুপ করো, তোমরা এসব করলেও কোনো কাজ হবে না। তখন ড্যানি রত্নাকে বলে, তুমি ডুডি আর বাকিদের নিয়ে অন্য রুমে চলে যাও। হুজুর সেখানে সূরা পড়তে শুরু করে, কিন্তু সেই জিন এতটাই শক্তিশালী ছিল যে তার শক্তিতে সে হুজুরকে সে শূন্যে ভাসিয়ে ফেলে আর ছুঁড়ে ফেলে দেয়। এতে সেখানে থাকা দেয়ালে কিছু একটার মধ্যে হুজুরের মাথা ঢুকে যায়। সবাই সেখানে খুবই ভয় পেয়ে যায়। সেকার অট্টহাসিতে ভেঙে পড়ে। তো সেই দিন রাতে তারা ভাই বোনেরা খুবই চিন্তিত ছিল এইসব বিষয়ে। তখন ডেনির কাছে রোডিয়ার কল আসে। সে ডেনিকে বলছিল, আমি একটা ভালো কবিরাজ পেয়েছি যার নাম বাবজা। সে সেকারের চিকিৎসা করতে পারবে, আর আমি কালকে সকালেই সে কবিরাজের সাথে দেখা করতে যাব। কথা শেষ হওয়ার পর রোডিয়া যখন তার ঘরে যাচ্ছিল তখন সে দেখতে পায় সেখানে তার সামনে সে ভয়ানক জিন দাঁড়িয়ে রয়েছে। রোডিয়া সেখান থেকে ভয়ে পালাতে যাবে, ঠিক তখনই তার সামনে এসে পড়ে সেটা। দেখতে খুবই ভয়ানক ছিল। তখন সে বাঁচার জন্য দৌড়ে গিয়ে রুমের ভেতরে ঢুকে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। সেই জিনটা তাকে অ্যাটাক করে দেয়। এর পরের দিন আমরা দেখতে পাই ড্যানি তার বসের সাথে রোডিয়ার বাড়িতে যাচ্ছিল, কারণ সে কাল থেকে রোডিয়াকে কল করেও পাচ্ছিল না। তো সেখানে যাওয়ার পর সে দেখতে পারে রোডিয়া অলরেডি মারা গিয়েছে। সেখানে একটা মেয়ে ড্যানিকে বলছিল, আমি প্রতিদিনই রোডিয়ার কাছে আসতাম, কিন্তু আজ এসে দেখি সে আর নেই। তার পকেটে আমি একটা কাগজ পেয়েছি। তখন সেই কাগজটা সেই মেয়েটা ড্যানিকে দেয়। সেই কাগজের মধ্যে আসলে সেই বাবজা কবিরাজের ঠিকানা লেখা ছিল, যে কবিরাজের কথা আগের রাতে রোডিয়া তাকে বলেছিল। তো ঠিকানা দেখার পর তার বস দায়া তাকে জানায় সে তো এই এলাকাটা চেনে। তারপর আমরা দেখতে পাই একটা খাটিয়া বানিয়ে সেটার উপরে সেকারকে তুলে গাড়িতে নিয়ে তারা সেই কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা যেতে যেতে একটা জঙ্গলের সামনে গিয়ে পৌঁছায়। সেখান দিয়ে আর গাড়ি চালানো সম্ভব না। সবাই তখন সেখান থেকে নেমে পড়ে আর খাটিয়াতে সেকারকে নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। ঘন বাঁশঝাড় যেন শেষই হতে চাইছিল না। সূর্য অলরেডি অস্ত গিয়েছে, মাগরিবের আজান হচ্ছিল। তখন তারা মনে করে সামনে যাওয়ার আগে এখানেই মাগরিবের নামাজটা পড়ে নেওয়া ভালো হবে, কারণ সেখানে ছোট্ট একটা বাঁশের মসজিদ ছিল। সেখানে তারা নামাজ আদায় করতে শুরু করে। রুকুতে যাওয়ার সময় ছোট্ট ডুডি পেছনে লক্ষ্য করে আর সে দেখতে পায় ভয়ানক জিনটা তার মায়ের সাথে বসে রয়েছে। তখন সে ভয়ে আর কাউকেই কিছু বলে না। নামাজ শেষ হওয়ার পর তারা পেছনে যায়, কিন্তু সেখানে সেকার ছিল না। সবাই খুবই চিন্তিত হয়ে যায়। একে তো রাত, দ্বিতীয়ত এই জঙ্গলের ভেতরে তারা খুবই বিপাকে পড়ে গিয়েছে। ড্যানি তখন রত্নাকে বলে ডুডিকে নিয়ে যেন সে এখানেই বসে থাকে, আর সবাই যেন আলাদা আলাদা ভাবে খুঁজতে থাকে সেকারকে, কারণ একা খুঁজতে গেলে অনেক সময় লেগে যাবে। তারা তখন লাইট নিয়ে বের হয়ে পড়ে। তাদের সাথে যে দুইজন লোক ছিল তারা যখন একটু সামনে যায়, তাদের সামনেই তখন ছিল সেকার। তাকে জিন পজেস করে রেখেছিল, আর সেটা তাদেরকে দেখেই অ্যাটাক করে দেয় আর বাস দিয়ে এক একজনকে একদম শেষ করে দেয়। তাদের চিৎকার শুনে সেখানে দায়া আর ড্যানি চলে আসে। তারা যখন সেই লাশগুলো দেখছিল ঠিক তখনই পেছন থেকে পজেস হওয়া সেকার দায়ার ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু ড্যানি সেটা খেয়াল করছিল না। সে যতক্ষণ খেয়াল করে ততক্ষণ সে চেয়ে দেখে সেখানে দায়া নেই। সে দায়াকে অনেক খুঁজতে থাকে আর একটা সময় পেয়েও যায়, কিন্তু দায়াকে সেকার মেরে ফেলেছিল। এদিকে মসজিদের সামনে যখন রত্না ডুডি বসেছিল তখন তারা দেখতে পায় তাদের সামনে তার মা সেকারকে। তারা তখন ভয়ে ভয়ে সামনে এগোতেই পজেস হওয়া সেকার তাদের উপর অ্যাটাক করতে চায়। তারা তখন নিজেদের যান বাঁচাতে দৌড়াচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে ডুডি হঠাৎ করে পড়ে যায়। সেকার ডুডিকে টানতে শুরু করে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। তখনই সেখানে ড্যানি আসে আর ডুডিকে বাঁচিয়ে নেয়। তখন সেকার ড্যানির উপরে অ্যাটাক করতে শুরু করে। ড্যানি কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছিল না। তখন সেখানে সে বাবজা কবিরাজ এসে পড়ে আর কিছু একটা দিয়ে আঘাত করে সেকারকে অজ্ঞান করে ফেলে। আর সেই কবিরাজ তাদের সবাইকে নিয়ে তার আস্তানায় চলে যায়। সেখানে সেই কবিরাজ তাদের সবাইকে বলছিল, এই শরীর শুধু এখন তোমার মার নয়, ভেতরে এখন সে নেই, তার ভেতরে রয়েছে একটা ভয়ঙ্কর জিন। কবিরাজ তাদেরকে একটা পানি দেয় সবার হাতে আর বলে দোয়া পড়ে পানিটা মুখে লাগাতে। তারা যখন সেটা মুখে লাগায় তারা সেখানে তাদের মায়ের জায়গায় একটা ভয়ঙ্কর জিনকে দেখতে পায়।
আমরা তো এটা আগে থেকেই জানতাম। তো যাই হোক, সে কবিরাজ তাদেরকে বলে তোমাদের মাকে যদি তোমরা বাঁচাতে চাও তাহলে তার ভেতর থেকে সেই কালো জাদুর ট্যাবলেটটা বের করতে হবে আর এই জিনকে পুরোপুরিভাবে শেষ করে দিতে হবে। আর তার জন্য কবিরাজ ড্যানিকে বলে যে তাকে এমন একটা নারিকেল খুঁজে এনে দিতে হবে যেটা একটা গাছের মধ্যে একটা মাত্র নারিকেলই ধরেছে, সেরকম একটা নারিকেল এনে দিতে হবে। আর সেকারকে যে রিচুয়াল করে এই জিন তার সাথে দিয়েছিল তার কবরের মাটি আনতে হবে। এই দুইটাই খুবই ভয়ঙ্কর এবং চ্যালেঞ্জিং একটা কাজ, কারণ এই কাজটা করতে হবে আজকে রাতের ভেতরেই। তো ড্যানি যখন রিচুয়াল করার জিনিসপত্র আনতে যায় তখন সেই কবিরাজ তাকে একটা বোতলে পবিত্র পানি দেয় আর বলে তুমি যে কাজ হাসিল করতে যাচ্ছ সে পথে অনেক বাধা আর বিপাক আসবে, অনেক কিছু দেখতে পারো, ভয় পেতে পারো, তখন তোমাকে এই পানি সাহায্য করবে। এরপরে আমরা দেখতে পাই প্রথমে এই ড্যানি আম্বার কবিরাজের বাড়িতে যায়। সেখানে লোকজনের কাছে জিজ্ঞেস করে, সে শিওর হয় আম্বারকে কোথায় কোন কবরস্থানে কবর দেওয়া হয়েছিল। সেই লোকগুলো তাকে দেখিয়ে দেয়। এদিকে কবিরাজের বাড়িতে তারা সেকারকে সামনে রেখে কোরআন তেলাওয়াত আর দোয়া পড়ছিল। ড্যানি সে কবরস্থানে গিয়ে পৌঁছায় আর আম্বারের কবর খুঁজতে থাকে এবং কতক্ষণ খোঁজার পর সেটা সে পেয়েও যায়। সে যখন মাটি নিতে যাবে তখনই সে শুনতে পায় কার যেন তাকে বলছে এই কবরের মাটি নিও না, তাহলে তোমার অনেক ক্ষতি হবে। তখন এসব কিছু পাত্তা না দিয়ে ড্যানি মাটি তুলতে শুরু করে। কিন্তু আজব বিষয় হচ্ছে সে যখন মাটিগুলো হাতে নিচ্ছিল তখন সে দেখতে পাচ্ছিল সে মাটিগুলো পোকায় ভরে গিয়েছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, তাও সে মাটি তোলা বন্ধ করে না। কিন্তু সে যখন আশেপাশে দেখে তখন সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার আশেপাশে ঘিরে ছিল সাদা কাফনে মোড়ানো অনেক অনেক লাশ। তার মনে হয় তাকে কবিরাজ একটা পানি দিয়েছিল। তখন সে তাড়াহুড়ো করে সে পানিটা বের করে আম্বারের কবরের উপরে ছিটিয়ে দেয়। এতে সাথে সাথেই পরিবেশটা শান্ত হয়ে যায়, সব চলে যায়। মাটি তো সে তুলে আনে সেখান থেকে, কিন্তু এখন এটা ভেবে সে হয়রান হয়ে যায় যে সেই নারিকেল গাছ সে কোথায় পাবে, যে নারিকেল গাছে একটা মাত্র নারিকেল ধরেছে। এমন সময় আমরা দেখতে পারি আচমকা ড্যানির কাছে তার মা আসে। এটা তো তার মা হতেই পারে না, কিন্তু এটা ছিল তার মার কারেন্ট জিন, যেটা খুব ভালো ছিল এবং সেটা তাকে পথ প্রদর্শক হয়ে একটা নারিকেল গাছের কাছে নিয়ে যায়। আর সেখানেই ড্যানি চেয়ে দেখে একটি গাছের মধ্যে একটি নারিকেলই রয়েছে। সেটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি সেকার আবারও সেখানে পজেস হয়ে গিয়েছে। তখন সে বলছিল বাচ্চা কবিরাজকে সে যেন এসব বিষয়ে দূরে থাকে, নয়তো সে তাকেও মেরে ফেলবে। সে এগিয়ে যায় রত্না আর ডুডিকে মারার জন্য, কিন্তু বাবজা কবিরাজ তাকে আটকে নেয়। তখন আমরা দেখতে পাই তাদের মধ্যে ভালোই লড়াই হচ্ছিল। বাবজা কবিরাজও পেরে উঠছিল না। তখন আবার যখন কবিরাজকে সেকার অ্যাটাক করতে আসে তখন কবিরাজ তাকে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সেখানে পড়ে সেকার জ্ঞান হারিয়ে ফেলে। আদৌ কি অজ্ঞান হয়েছে সেটা দেখার জন্য কবিরাজ ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায় চেক করার জন্য, কিন্তু তখনই আমরা দেখতে পাই সেটা কবিরাজের ওপর আবারও অ্যাটাক করে দেয়। এতে অনেকটা আহত হয়ে যায় কবিরাজ। আমরা দেখতে পারি সেকার একটা ছুরি নিয়ে রত্না আর ডুডিকে মারার জন্য এগিয়ে যাচ্ছে। তারা খুবই ভয় পাচ্ছিল, ভেবেছিল হয়তো আজকেই তাদের শেষ দিন, তাদের মায়ের হাতেই তাদের মরতে হবে। তখন ছোট ডুডি তার মাকে বলে আমরা তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাদেরকে একটুও ভালোবাসো না? এ কথাতে সেকার তাকে মারতে পারে না। সে বেশ ইমোশনাল হয়ে যায়, অর্থাৎ তার ভেতরে থাকা সত্তাটা এখনো বেঁচে রয়েছে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। তখনই আবারও জিনের দ্বারা পজেস হয়ে যায় সেকার। সেকার যখনই মারতে যাবে তখনই সেখানে ড্যানি এসে পড়ে আর তার মাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এদিকে বাবজা কবিরাজ পেছন থেকে পানি ছিটিয়ে দিচ্ছিল সেকারের শরীরে। এতে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আর সবাই তাকে নিয়ে শুয়ে দেয়। কবিরাজ তাদের সবাইকে বলে ডাবের পানি হাতে নিয়ে সেকারের পুরো শরীরে মালিশ করে দিতে আর সেই কবর থেকে আনা মাটিটা সেকারের শরীরে লাগিয়ে দিতে। সবাই তখন এটাই করতে থাকে। এরপর আমরা দেখতে পাই ধীরে ধীরে সেকারের হুঁশ ফিরতে শুরু করে। কবিরাজ সেই ডাবের পানি সেকারকে খাইয়ে দেয়। এখানে সেকার ড্যানির কাছে মাপ চাইছিল আর বলছিল আমি ভুল ছিলাম, তুমি সঠিক ছিলে, তুমি খুব ভালো ছেলে, একদিন অনেক বড় হবে, তুমি তোমার ইচ্ছে মতো জীবন চালিয়ে যাও। ড্যানি তখন কান্না করতে থাকে
আর বলতে থাকে, আমি আর কখনো বাড়ি থেকে চলে যাব না, তুমি বললেও যাব না। কিন্তু ততক্ষণে সেকার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো কিছুদিন পরে আমরা দেখতে পাই ড্যানি আর রত্না তাদের হোটেল সামলাচ্ছিল। যখনই আমরা রত্নাকে দেখতে পাই, সে আমাদের দিকে তাকিয়ে একটা হাসি দেয়, আর তার চোখ দেখে আমরা বুঝতে পারি এখন সেই জিনটা রত্নাকে কবজা করেছে। এটা দেখিয়েই তখন ঘটনার সমাপ্তি ঘটে। সবশেষে ছোট্ট পরিসরে বলে দেই, এখানে সেকার তার হোটেলের বিক্রি বাড়ানোর জন্য কালো জাদুর আশ্রয় নিয়েছিল, যেখানে একটা জিন তাদেরকে সহযোগিতা করত। আর আম্বার কবিরাজ মারা যাওয়ার পরে সেই জিনকে কেউ আর কন্ট্রোল করতে পারেনি, যে কারণে সেই জিনটা বড্ড উন্মাদ হয়ে তাদের পরিবারকে একদম নিঃশেষ করে দিতে চাইছিল। আর এটা শেষ হয়নি, সামনেও ক্ষতি করার চেষ্টা করবে, তা আমরা বুঝতেই পারি। যদিও কালো জাদু মানেই এটার পরিণতি ভয়াবহ, তবুও মানুষ লুটিয়ে পড়ে অন্ধকারেই পথের দিকেই। তো যাই হোক, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।